আশা করি 1 কোটি টাকা দিলে বাড়ির দাবি ছেড়ে দিবে। কিছুদিনের জন্য কামরানের নামে সব সম্পত্তি লিখে দিলেন। আর বিপদ কেটে গেলে আবার সম্পত্তি তোমার নামে লিখে দিলাম। যা করার তাড়াতাড়ি কর। সত্যের মৃত্যু নেই পর্ব ৯১-এর শুরুতেই লিপি আর কামরানের কথাবার্তা শুনে কি আপনার মনে হয়নি তারা শুধু সাধারণ লোভী নয়, বরং এক সুপরিকল্পিত মাস্টারমাইন্ড? ফুফু আম্মাকে রক্ষা করার নাম করে ঢাকা শহরের ২টি বাড়ি আর ৪টি দোকান নিজের নামে লিখে নেওয়ার যে জাল কামরান বিছিয়েছে, সেটা কি শুধুই সুরাইয়ার মামলার হাত থেকে বাঁচার উপায়, নাকি ফুফু আম্মাকে একদম রাস্তায় বসানোর চূড়ান্ত নীলকোষ? মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে যে বড় প্রশ্নটি দাঁড়ায়, কামরান কি সত্যি সম্পত্তি হাতাতে পারবে, নাকি মাঝপথে বড় কোনো উলটপুরাণ ঘটবে? নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য নিশ্চয়ই অনেকে মিস করেছেন। যখন লিপি বলে ওঠে, এখন শুধু জায়গার মতো আঘাত করতে হবে, ঠিক তখনই সে সুরাইয়ার প্রসঙ্গ টেনে আনে। লক্ষ্য করুন, একদিকে সুরাইয়া হুমকি দিয়ে কোটি টাকার দাবি করছে, অন্যদিকে কামরান সেই সুযোগ কাজে লাগিয়ে ফুফু আম্মার সমস্ত সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার প্রস্তাব দিচ্ছে। এটা কি নিছক কাকতালীয়? ড্রামা ডিটেকটিভ হিসেবে আমার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বলছে, সুরাইয়া আর কামরান কিন্তু আলাদা চাল চালছে না। সুরাইয়াকে হয়তো ভয় দেখানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে লিপি ও কামরান দম্পতি, যাতে আতঙ্কিত হয়ে ফুফু আম্মা নিজেই তার সারা জীবনের উপার্জনকে কামরানের হাতে তুলে দেন। কিন্তু নাটকের মূল টুইস্ট কি শুধুই প্রপার্টি ড্রামাতেই সীমাবদ্ধ? একদমই না। সালাউদ্দিনের হঠাৎ অসুস্থতা ও গায়ে জ্বরের নাটকীয়তা খেয়াল করেছেন? দারোয়ান সাদেক যখন ম্যাডামের চোখ ফাঁকি দিয়ে তাদের হাসপাতালে নিয়ে যেতে গেট খুলে দিল, তখন কি আপনার মনে হয়নি এটা আসলে গৃহবন্দী অবস্থা থেকে বের হওয়ার একটা মাস্টার প্ল্যান? মুগ্ধ আর তার পরিবার কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। ব্যাকগ্রাউন্ডে একটি রহস্যময় বার্তা পাওয়া যায়। ৬টা মাস কত কষ্টে কাটছে, এবার শুধু আস্তে আস্তে জাল টিরে টানার পালা। তার মানে যারা ভাবছেন মুগ্ধরা পালিয়ে গেছে, তারা ভুল ভাবছেন। এটা পালানো নয়, এটা প্রতিপক্ষের জালে নিজেদের ধরা দেওয়ার অভিনয় করে পেছন থেকে পাল্টা আক্রমণের প্রস্তুতি। এবার আসা যাক সবচেয়ে বুদ্ধিদীপ্ত দৃশ্যে। জলিল সাহেব যখন ৩০ লাখ টাকার বায়না ফেরত চাইতে এলেন আর বললেন তার বিরুদ্ধে দুদকের ১০০ কোটি টাকার মামলা হয়েছে, তখন সাধারণ দর্শক হয়তো এটাকে সত্য ভেবেছেন। কিন্তু একজন ডিটেকটিভের চোখে কি ধরা পড়ে? জমি নিজের নামে কেনা যাবে না বলে জলিল সাহেব যখন আশিয়ার নামে জমি কেনার প্রস্তাব দেন, তখন শাশুড়ি আম্মার চোখের লোভ দেখেছেন? শাশুড়ি যেভাবে আশিয়াকে প্ররোচিত করছে, বুইরা বিপদে আছে, এই সুযোগ কাজে লাগাইতে পারলে তুমি হবা রানী। সেখানে আশিয়ার চরিত্রটি অত্যন্ত জটিল। আশিয়া কি সত্যিই সোনার টুকরো মেয়ে থাকবে, নাকি কোটি টাকার লোভ তাকেও বিষাক্ত করে তুলবে? এখন আসল কৌতূহল, মেরিনা বেগম কেন সালাউদ্দিন ও মুগ্ধর জন্য এত নির্দয় আচরণ করছেন? তিনি যখন ফোনে বললেন, আপনারা কোন আক্কেলে আমাকে না বলে বাইরে গেলেন, আমার দারোয়ান মার খেল, তখন কিন্তু তিনি একবারও অসুস্থ সালাউদ্দিনের খোঁজ নেননি। তার এই অতিরিক্ত কঠিন রূপের পেছনে কি অন্য কোনো ব্ল্যাকমেইল বা গোপন শত্রুতা লুকিয়ে আছে, নাকি মেরিনা বেগম নিজেই কামরান ও লিপির আসল চেহারা উন্মোচন করার জন্য কোনো বিশেষ চালের অপেক্ষা করছেন? আগামী পর্বে কোন দুটি বিশাল মোড় আসতে চলেছে তার ইঙ্গিত কিন্তু এই পর্বেই দিয়ে দেওয়া হয়েছে। প্রথমত, কামরান যখন জাল দলিল বানিয়ে ফুফু আম্মার সই নিতে যাবে, ঠিক তখনই হাসপাতালে থাকা মুগ্ধ ও সালাউদ্দিন আইনি নথিপত্র ও পুলিশের সহায়তায় এসে হাজির হতে পারে। দ্বিতীয়ত, টিজারে যে আভাস পাওয়া গেল, আই হ্যাভ এ প্ল্যান, কাজ শেষে আমরা কক্সবাজার চলে যাব, তা থেকে পরিষ্কার ষড়যন্ত্রকারীদের নিজেদের মধ্যেও বিশ্বাসঘাতকতা শুরু হতে যাচ্ছে। কামরান ও লিপি একে অপরকে ঠকিয়ে টাকা নিয়ে সটকে পড়ার পায়তারা করছে। সত্যের জয় কি সত্যি হবে, নাকি মিথ্যার জাতাকলে পিষে যাবে নিষ্পাপ পরিবারটি? আপনার কি মনে হয়, আশিয়া কি তার আমানত রক্ষা করতে পারবে, নাকি শাশুড়ির কুপ্ররোচনায় পড়ে সম্পত্তির লোভে পড়ে যাবে? আর কামরানের এই ষড়যন্ত্রের হাত থেকে ফুফু আম্মাকে বাঁচাতে মুগ্ধর পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত ও অনুমান এখনই লিখে জানান। আর ড্রামা ডিটেকটিভের এমন সব লুকানো ক্লু ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী নাটকে।